তোমাদের নেক্সট চ্যাপ্টার কি ছিল? অর্গানাইজেশন। আচ্ছা, অর্গানাইজেশন মানে কি? সংগঠন। সংগঠন বলতে আমরা কি বুঝি? ব্যবস্থাপনা, কোম্পানি একটা। না, কোম্পানির ব্যবস্থাপনা নয়। সংগঠন মানে সবাই মিলে যারা একসাথে কাজ করে। হ্যাঁ, যেখানে কাজ আর যারা কাজ করবে তাদের মধ্যে একটা সম্পর্ক হবে। সমন্বয় সাধন মানে উচ্চ পদস্থ কোনো ব্যক্তি তোমার যারা ম্যানেজমেন্টে থাকে, যারা ব্যবস্থাপনায় থাকে, তাদের সাথে কর্মীদের যাতে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, সেটা হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে? এবারে সব মালিক বা তোমার মালিক বা ম্যানেজমেন্টে যে সব লোকেরা আছে, তারা সবসময় যে কর্মীদের সাথে কমিউনিকেশন করবে বা কর্মীদের কথা শুনবে, এইরকম সম্ভব হয়ে ওঠে না। তো এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করার জন্য, এই পুরো জিনিসটাকে ম্যানেজ করার জন্য কিছু কর্মীরা, এমপ্লয়ি রাখা হয়। ঠিক আছে? যারা এই জায়গাটাকে ম্যানেজ করে, এটাকে অর্গানাইজেশন বলছে। ঠিক আছে? এই অর্গানাইজেশন, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে কোম্পানির উদ্দেশ্যটা কি, কোম্পানির লক্ষ্যটা কোথায়, সেটা কর্মীদেরকে বোঝানো। আর কিভাবে কর্মীরা কাজ করবে, কর্মীদের কি কি অসুবিধা হচ্ছে, মানে শ্রমিকদের কি কি অসুবিধা হচ্ছে, শ্রমিকরা কিভাবে কাজ করবে, তা আর শ্রমিকদের বোনাস দরকার কিনা, বা আলাদা কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ওদের এনভায়রনমেন্ট মানে ওরা যেখানে কাজ করছে সেই পরিবেশটা ভালো কিনা, বা যে মেশিনসগুলো দিয়ে কাজ করছে সেই মেশিনসের কন্ডিশন কিরকম, ওদের কোনো লাইফে রিস্ক আছে কিনা, এইসব পুরো ব্যাপারটা কিন্তু অর্গানাইজেশন মানে অর্গানাইজেশনের মাধ্যমেই মালিকের কাছে পৌঁছাবে ব্যাপারগুলো। বুঝতে পেরেছো? ডাইরেক্ট মালিক কখনোই তোমার কর্মীদের সাথে কথা বা কর্মীদের সাথে কমিউনিকেশন হয় না। এই জিনিসটা বেশি বড় বড় কোম্পানির ক্ষেত্রেই হয় বলছি, কারণ তারা যদি কর্মীদের সাথে কমিউনিকেশন করতে চায়, তারা তাদের ব্যবসাকে কি করে এক্সটেন্ড করবে বা ব্যবসাকে কি করে বড় করবে, সেই জিনিসটা ভাবার বা সেই জিনিসটা নিয়ে তাদের দেখার সময় তখন হয়ে উঠবে না, তাই তো? তাই জন্য তারা রেখেছিল, তারা যে এমপ্লয়ি রেখেছে তাদেরকে বলা হয় যে মানে এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে অর্গানাইজেশন। এরা যেই কাজগুলো করে এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, পড়েছে অর্গানাইজেশনের বৈশিষ্ট্য কি? সমষ্টিগত কাঠামো। ফার্স্ট পয়েন্ট কি? সমষ্টিগত কাঠামো। সমষ্টিগত কাঠামো মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা লেভেলকে একসাথে নিয়ে একটাই কাজ করা। যদি বলো যে একটা প্রজেক্ট, না, একটা প্রজেক্ট নয়, একটা কাজ মানে কোম্পানির উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন আর সেবা প্রদান, আর কি কোম্পানিটাকে বেশি বড় করা, মানে বিজনেসটাকে আর কি, কোম্পানি নয়, বিজনেসটাকে বড় করা। বিজনেসের উদ্দেশ্য পূরণ হচ্ছে প্রফিট আর্ন করা, আর একটা হচ্ছে সেবা প্রদান করা। এই তিনটেই এই যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারে সেই হিসাবে দেখা। এবার যদি সমষ্টিগত মানে কি, যদি একসাথে কাজ না করে তাহলে কি হবে? তাহলে মানে যদি দুটো ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে, দুজনকে আলাদা আলাদা প্রজেক্ট দিয়েছে, এ বলছে আমার প্রজেক্ট বেশি ভালো, সে বলছে আমার প্রজেক্ট বেশি ভালো, যদি এই রকম হয় তখন কি হবে? দুজনের মধ্যে কি একটা ইগো আর একটা নিজেদেরকে বেশি বড় দেখার একটা ভাব চলে আসছে। তখন কি হবে? কোম্পানির লস হবে। মানে যেহেতু সবসময় একটা জিনিস দেখবে, কেউ যদি বলে আমি বড়, এই যদি বলে আমি বড়, এইরকম করতে তাদের প্রবলেম কি হবে? কোম্পানিতে লস হবে, মানে যেটার ভিত্তিতে আমরা কাজ করি সে লসে আর্ন করবে, কারণ আমি এরকম চক্করে মাঝখানে যে মেন জিনিসটা সেটাই কিন্তু সাফার করবে, তাই হয়তো। তাই সমষ্টিগত কাঠামো মানে পুরো কোম্পানির যতগুলো ডিপার্টমেন্ট আছে, এমপ্লয়ি আছে, ওনার আছে, সবাইকে নিয়ে একটা
একটা জায়গায় গঠন করে সেটাকে কাজের মধ্যে চালানোটাকে আমরা বলছি সমষ্টিগত কাঠামো। বুঝতে পারলে? কাজের বিভাগ মানে একটা কাজকে একজন এমপ্লয়ি যদি বলে ম্যানেজমেন্ট মানে ম্যানেজও করবে, অ্যাকাউন্টসও করবে, কস্ট অফ প্রোডাকশন মানে প্রোডাক্টটা প্রডিউস কি করে হচ্ছে তার পুরো প্রোডাকশন ইউনিটটা সে দেখবে, এমপ্লয়ি সে দেখবে, নতুন এমপ্লয়িদের ফ্রেশার্স আছে তাদেরকে শেখাবেও সে, আবার কি করে প্রজেক্ট আনা যায় কোম্পানিতে, কিভাবে নিজেদের কোম্পানিকে ডেভেলপ করে যায় সেই সব করবে। তাহলে কি হবে, কোম্পানি কিন্তু রান করতে পারবে না বা কোম্পানি উঠতে পারবে, এগোতে পারবে না, কোম্পানি তোমার বিস্তার বড় হতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে এটা একটা মানুষ যদি সব করতে চায় সে অনেক জায়গায় ভুল করতে থাকে তখন। তাই কারবারের প্রত্যেকটা কাজকে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়। কেউ কস্ট অফ প্রোডাকশন ডিপার্টমেন্ট সামলালো, কেউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সামলালো, কেউ তোমার আলাদা কোনো ইউনিট প্রডিউস ডিপার্টমেন্ট সামলালো, কেউ তোমার শ্রমিক এমপ্লয়িদের কাজ সামলালো। ঠিক আছে, এইরকম যখন প্রত্যেকটা বিভাগে ভাগ হয়ে যাবে তখন কি হবে, কাজটা করতে ইজি হবে। আর একটা বিভাগের সঙ্গে যখন আরেকটা বিভাগের সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক একটা বিভাগের সঙ্গে আরেকটা বিভাগের সম্পর্ক, আরেকটার সঙ্গে আরেকটা বিভাগের সম্পর্ক, তাহলে প্রত্যেকটা কাজ যে যার বিভাগের কাজ আছে সে নিজের কাজটা কমপ্লিট করে নেক্সট বিভাগে মানে তার ওপরে যে বিভাগটা আছে, তার ওপরে যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টে রিপোর্ট করবে। তাতে কি হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেদের কাজ ঠিকভাবে করতে পারবে, তাই তো? পরে পারস্পরিক সম্পর্ক। হ্যাঁ বলো। এই পরের স্ক্রিনটা আমি শেয়ার স্ক্রিন করুন না, মানে পরের পেজটা আমি আমার এখানে তো ঠিক চলছে, আমি তোমাকে পয়েন্ট বলছি, ঠিক আছে? তুমি বই খোলো, বইয়ে খুলে ইয়েগুলো পয়েন্টগুলো তোমরা পড়ো। আমি উপরে শুধু পয়েন্টগুলো দেখে অ্যান্সার বলছি না, শুধু পয়েন্টগুলো দেখে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, পরেরটা পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক মানে ওই যে তোমাকে এক্ষুনি বললাম কথাটা, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হোক আর প্রত্যেকটা এমপ্লয়ি হোক নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক রাখবে। মানে ধরো আমি কোনো জিনিস পারি না, তুমিও কোনো জিনিস পারো না, একটা মানুষ সবসময় সবকিছুতে পারফেক্ট হয় না, তাই তো? তোমার কিছু ফল্ট আছে যেটা তুমি পারো না, আমার কিছু ফল্ট আছে যেটা আমি পারি না, হতেই পারে। আর আমার কিছু বেস্ট আছে যেটা আমি পারি, তোমারও কিছু বেস্ট আছে যেটা তুমি পারো। তুমি যেটা পারো না সেটা যদি আমি পেরে থাকি তাহলে আমি তোমাকে শিখিয়ে দেবো, আর তুমি যেটা পারো সেটা যদি আমি না পেরে থাকি তাহলে তুমি আমাকে শিখিয়ে দেবে। কথাটা বুঝতে পেরেছো? এই জায়গাটা যখন তোমরা করবে তখন কিন্তু অটোমেটিকলি জিনিসটা কারবারের ক্ষেত্রে প্রফিটেবল হবে। তুমি পারো না, তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ, আমি পারি না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তাই মানে তুমি পারো না, আমি তোমাকে শেখাচ্ছি, আমি পারি না, তুমি আমাকে শেখাচ্ছ। কথাটা বুঝতে পেরেছো? তাতে কি হবে, একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা জিনিস কি হলো, কোম্পানিরও প্রফিট হলো। এবার কি, তুমি পারো না, আমি পারি বলে আমি তোমাকে শেখাবো না, আমি পারি, আমি তোমাকে কেন শেখাবো? আমি তোমাকে যদি শিখিয়ে দিই তাহলে তো তুমি আমার জায়গাটা নিয়ে নেবে না। এটা যখন তুমি করবে তখনই কি হয়ে যাবে, একটা ইগো চলে আসবে। তুমি না শেখালে সে তো অন্য কারোর কাছ থেকেও শিখতে পারে, সে যখন অন্য কারোর কাছ থেকে শিখবে সে অটোমেটিকলি তোমার জায়গাটা সে নিয়ে নেবে। আর যেটা তুমি পারো না সে জানলেও তোমাকে শেখাবে না। তাহলে এই জায়গাটা যখন এইরকম চলে আসবে তখন অটোমেটিকলি কোম্পানি লঞ্চ রান করবে, কারণ কোম্পানি তো দুজনকেই চায়। আর দুজনের মধ্যে যখন ইগো তৈরি হয়ে যাবে তখন কোম্পানি কি করবে, নাই কোম্পানি দুজনকেই ছাড়াতে বাধ্য হবে, আর নাই কোম্পানির লস হবে, আর কোম্পানি নিজের লস তো চাইবে না। কথাটা বুঝতে পেরেছো? তাই সম্পর্কটা, পারস্পরিক সম্পর্কটা খুব ভালো হওয়া দরকার কোম্পানির কারবারের ক্ষেত্রে, ঠিক আছে? যখন সবার সাথে সবার একটা সম্পর্ক খুব ভালো থাকবে তখন দেখবে কোম্পানির কারবারেরও কি হচ্ছে, প্রফিট অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? পরেরটা কৈফিয়ত দান। কৈফিয়ত দান মানে তোমার ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ বলেছে আলাদা আলাদা ভাগ করা আছে, ঠিক আছে? তোমার ডিপার্টমেন্টে
তুমি নিচে একদম নিম্ন পদস্থ ডিপার্টমেন্ট, তোমার থেকে হাই একটা ডিপার্টমেন্ট আছে, তখন তুমি কাজ কমপ্লিট করবে, সেই কাজটা তোমাকে তোমার উপরে ডিপার্টমেন্টকে জানাতে হবে যে আমি এই কাজটা কমপ্লিট হয়েছে, এই প্রজেক্টটার এই এত অবধি আমাকে কাজ দিয়েছিল, এইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি কিছু ভুল হয় তখন তোমাকে কিন্তু সেই ভুলটাকেও জানাতে হবে, যে মানে ভুলটার জন্য তোমাকে রেসপন্সিবল হতে হবে, যেহেতু দায়িত্ব তোমার ছিল, সেহেতু যদি যখন ভুল হবে, কেন ভুলটা হয়েছে আর কি কারণেই বা প্রজেক্টটার জিনিসটা আটকে গেছে বা আদার্স যদি কোনো ইস্যু হয়ে থাকে, সেই ইস্যু কিন্তু তোমাকে জানাতে হবে। কেন, এবার তুমি যদি বলো যে তুমি তো কোম্পানির মালিক না, আমি তোমাকে কেন জানাবো না, তোমার ওপরের ডিপার্টমেন্ট যেহেতু ওটা, তাহলে তুমি যেহেতু নিচের ডিপার্টমেন্টে কাজ করছো, তোমার ওপরের উচ্চপদস্থ লোককে তোমার কৈফিয়ত দিতে হবে। এটা কোম্পানির রুলস বা রেগুলেশনস অনুযায়ী তুমি বলতে পারো যে উচ্চপদস্থ ব্যক্তিকে নিম্নপদস্থ ব্যক্তিদের কৈফিয়ত দিতে হবে যে কেন হয়নি বা কি কারণে হয়নি। পরেরটা, স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন। হ্যাঁ, নিম্ন পদস্থরা আমার উচ্চ পদস্থ থেকে কৈফিয়ত চাইতে পারে না, কখনোই পারে না। নিম্ন পদস্থ উচ্চ পদস্থ থেকে চাইতে পারবে না, উচ্চ পদস্থ ব্যক্তিরা নিম্ন পদস্থ ব্যক্তির কাছ থেকে চাইতে পারবে। ঠিক আছে। আচ্ছা, স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন। স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন মানে স্তর অনুযায়ী ক্ষমতা বন্টন করা হয়। যদি বলো যারা এমপ্লয়ি আছে, যারা তোমার শ্রমিক আছে, ঠিক আছে, যারা শ্রমিক আছে তারা নিশ্চয়ই ম্যানেজমেন্টে যারা আছে সেই রকম ক্ষমতা পাবে না। ম্যানেজমেন্টের ক্ষমতা আছে যারা শ্রমিক আছে তারা ভুল হলে তাদেরকে ওয়ার্নিং দেওয়া বা তাদের কাজ ছাড়িয়ে দেবে, এইটার সম্বন্ধে লেটার দেওয়া অবধি। ছাড়াতে সে পারবে না, ছাড়ানোর জন্য তার মালিকের বা ওনারের সিগনেচার লাগবে, বাট ছাড়িয়ে দেবে এত অবধি, ওয়ার্নিং অবধি সে দিতে পারে। ঠিক আছে। কিন্তু একজন শ্রমিক সে কখনোই একজন ম্যানেজমেন্টের লোককে বলতে পারে না যে আপনাকে আমি কাজ ছাড়িয়ে দেবো, আপনি ঠিক না করলে আপনাকে কাজ ছেড়ে দিতে হবে বা আমি আপনাকে ছাড়িয়ে দেবো, বলতে পারবে না, কারণ সেই ক্ষমতাটা তার নেই। ঠিক আছে, সেই ক্ষমতাটা তার নেই। সেটাই বলছি, স্তরানুক্রমিক ক্ষমতা বন্টন মানে প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী, মানে উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যস্তর, নিম্ন স্তর, তাহলে মধ্যস্তরের ক্ষমতা আলাদা, ওর থেকে বেশি ক্ষমতা উচ্চ স্তরে, আর নিম্ন স্তরের থেকে বেশি ক্ষমতা মধ্য স্তরে। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি যদি এখন বলি, নর্মাল লোকের থেকে ক্ষমতা বেশি পুলিশের। ঠিক আছে, ও চাইলে কিন্তু একজনকে অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে। আবার কেউ যদি পুলিশের এগেনস্টে কেস করে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে কিন্তু পুলিশও সেই ক্ষমতার বাইরে চলে গেল। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট চাইলেও সেই পুলিশকে কিন্তু তোমার সেই অ্যারেস্ট করার জন্য পুলিশকেও কিন্তু শাস্তি দিতে পারবে। ঠিক আছে, তাহলে এইরকমই আমাদের কারবারের ডিপার্টমেন্টেও এইরকম প্রত্যেকটা স্তর অনুযায়ী ক্ষমতা বন্টন করা, যার কার কতটা ক্ষমতা আছে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা, সহযোগিতা ও সমন্বয় মানে ওই আগেরটা বললাম পারস্পরিক সম্পর্ক, একে অপরকে সাহায্য করা। সহযোগিতা মানে একে অপরকে সাহায্য করবে, আর সমন্বয় মানে কমিউনিকেশন। তোমার সাথে আমার ধরো একটাই কারবারে বা একটা বিজনেসের মধ্যে দুজন লোক আছে, যে দুজন লোকে পার্সোনালি বিভিন্ন রকম ইস্যু আছে, বাট প্রফেশনালে তুমি যদি ওই ইস্যুগুলো নিয়ে এসে দুজনের মধ্যে কমিউনিকেশন না করো, তাহলে কারবারের লস হচ্ছে, ব্যবসার লস হচ্ছে, সেই লসটা কিন্তু ব্যবসাকে বেয়ার করবে না। কথাটা বুঝতে পেরেছো? তোমাদের যদি ইস্যু থাকে, সেই ইস্যু তোমরা পার্সোনাল জায়গাতে বেয়ার করবে, প্রফেশনাল জায়গাতে নয়। কথাটা বুঝতে পেরেছো? সমন্বয় মানে এটা, কমিউনিকেশন তোমাদের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটা ম্যানেজমেন্টের প্রত্যেকটা মানুষের সাথে
ওনারের সাথে কমিউনিকেশন ভালো থাকতে হবে, মানে কমিউনিকেশন করতে হবে, তবে তুমি কারবার কিন্তু তুমি বিজনেস দাঁড় করাতে পারবে। বুঝতে পারলেন? পরেরটা ভারসাম্য বজায়। ভারসাম্য বজায় মানে কারবারে যাতে ভারসাম্যটা বজায় থাকে, মানে কেউ বলো ভারসাম্য মানে যদি একসাথে যদি সবাই কাজ না করে তাহলে কারবারের ভারসাম্য নষ্ট হবে না। ভারসাম্য বজায় মানে হ্যাঁ, ভারসাম্য বজায় মানে একজন মানুষের উপর, একজন মানুষ বা একজন ডিপার্টমেন্টের উপরে ততটাই ভার দেওয়া দরকার যে অতটা, যে যতটা আর কি নিতে পারবে। কথাটা বুঝতে পেরেছো? একটা ডিপার্টমেন্ট ধরো, একটা ডিপার্টমেন্টে হেড অফ, একটা ডিপার্টমেন্টের মধ্যে হেড বা লিডিং অফিসার বা লিড করবে যে পার্সন, তাকে এমন রেখেছি সে সেলসে জানে, বাট আমি তাকে পুরো ডিপার্টমেন্টে তাকে তার উপর ভারটা দিলাম, সে অ্যাকাউন্টস করবে, সে করতে পারবে না। সে সেলস জানে, মানে সেলসের পুরো ফান্ডাটা জানে, বাট আমি তাকে অ্যাকাউন্টসের ফান্ডাটা দিলাম, সে করতে পারবে না, কারণ তার ক্যাপাবিলিটি নয় ওটা। যার যতটা ক্যাপাবিলিটি আমি তাকে ততটাই ভার দেব, কারবার তাকে ততটাই ভার দেবে, কারণ ভার যদি এক্সটেন্ড হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন তো সে পারবে না। স্বাভাবিক একটা জিনিস ভাবতো, তুমি কোনো জিনিস মানে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তো তুমি একটা যতটা ভার বহন করা তোমার মানে তোমার শরীরের মধ্যে যতটা ভার বহন করতে পারবে, তুমি একটা ব্যাগ তুলে নিয়ে যাচ্ছ, তুমি যতটা একটা ব্যাগের যতটা ওজন থাকবে, তুমি যতটা আর কি তুমি নিতে পারবে ততটাই নিতে পারবে। যখন দেখবে ওজনটা অতিরিক্ত হয়ে যাবে, তখন হাত থেকে ছিঁড়ে অলরেডি পড়ে যাবে, তাই তো? মানে ধরো আমি একটা কথা বলছি, একটা বাজারের ব্যাগে তুমি অনেক জিনিস নিয়ে যাচ্ছ, ওই বাজারের ব্যাগটার ক্ষমতা হচ্ছে 10 কেজি জিনিস নেওয়ার, তুমি ওর মধ্যে 15 কেজি জিনিস দিয়ে দিয়েছো, অলরেডি বাজারের ব্যাগটা ছিঁড়ে পড়ে যাবে, কারণ ওর ক্ষমতা নেই 15 কেজি নেওয়ার। তো তুমি যদি 15 কেজি জোর জবরদস্তি দাও, তাহলে সেটা এমনি ছিঁড়ে পড়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এখানে সেটা এরকম, ভারসাম্য বজায় মানে যার ক্যাপাবিলিটি যতটা, তোমাকে তাকে ততটাই ভার দিতে হবে, ঠিক আছে? পরেরটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো, আমি আগেই বলেছি প্রথমে যে কারবারের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন, সেকেন্ড হচ্ছে সেবা প্রদান, থার্ড হচ্ছে কারবারটাকে বিস্তার করা, মানে অনেক বড় করা, বড় স্কেলে দেখানো, মানে বড় স্কেলে তৈরি করা, বা নিজের কারবারটাকে ওরকমভাবে বড় করে রেডি করা, ঠিক আছে? পরেরটা হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব। কর্তৃত্ব দায়িত্ব মানে এই যে ঠিক আগে যখন বললাম কাজের বিভাগ, ঠিক সেই রকম প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ বা আলাদা কর্তৃত্ব, আলাদা আলাদা দায়িত্ব দেওয়া, ঠিক আছে? একটা মানুষ বা একটা ডিপার্টমেন্টের উপর পুরো কারবারটাকে দায়িত্ব দেওয়া না, ঠিক আছে? পরেরটা প্রক্রিয়া। প্রক্রিয়া মানে কারবারের যে প্রোডাকশনটা, কারবার যে জিনিসটা প্রডিউস করছে, যে প্রোডাক্টটাই প্রডিউস করছে, সেটা কিভাবে হচ্ছে, কারবারটা কিভাবে চলছে, কারবারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে চলছে, পুরো ওই জিনিসটাকে দেখা, ঠিক আছে? পরেরটা সরলতা। সরলতা মানে সিম্পলিসিটি। তুমি পুরো কারবারটাকে চালাবে একদম ইজি ওয়েতে, যাতে যে কেউ বুঝতে পারে যে, মানে যে তোমার কোনো নতুন এমপ্লয়ি আসলেও যাতে বুঝতে পারে যে কিভাবে কারবার চলছে, ঠিক আছে? পরেরটা কর্তৃত্ব দায়িত্বের সমতা। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা মানে যে প্রত্যেকটা কাজকে বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা হয় বলেছে, তাদের উপর দায়িত্বও দেওয়া হয়, তবে যতটা দায়িত্ব দিলাম ততটাই কাজ দিলাম। দায়িত্ব আর কাজের মধ্যে যদি বেশি হয়ে যায়, মানে দায়িত্বটা কম দিলাম কাজটা অনেকটা বেশি দিলাম, বা কাজটা কম দিলাম দায়িত্ব অনেক বড় দিলাম, তাহলে কিন্তু জায়গাটা একই জায়গায় দাঁড়াবে না, তখন কিন্তু কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ যখন দায়িত্ব বেশি হয়ে যাবে আর
আর কাজটা কম হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভুল চলে আসবে। কেন, দায়িত্ব যখন বেশি হয়ে যাবে তখন কি লোকে ওইটা নিয়েই ভাববে যে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, আমি কাজটা কি করে করব। ওই দায়িত্বটা যখন বেশি লোকের মধ্যে প্রভাবটা ফেলবে, এত বড় দায়িত্ব দিয়েছে আমি করব কিভাবে, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি ভুল হয়ে যাবে। ঠিক আছে, পরটা ধারাবাহিকতা। কারবারের ধারাবাহিকতাটা কি? কন্টিনিউটি, মানে কন্টিনিউ কারবারটাকে চলতে হবে, বা সংগঠন যেটা তুমি চালাচ্ছ সেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। যে প্রসেসে তুমি এখন চলছো সেই প্রসেসে কন্টিনিউ জিনিসটাকে চালিয়ে যেতে হবে, তবে কি হবে, জিনিসটা ভালোভাবে চলবে। ঠিক আছে, মিতব্যয়িতা। মিতব্যয়িতা ও মনোন্নয়ন। মিতব্যয়িতা ও মনোন্নয়ন মানে আচ্ছা, মিতব্যয়িতা ও মনোন্নয়ন মানে সংগঠনে যে শ্রমিকরা আছে, ঠিক আছে, সংগঠনের যে শ্রমিকরা আছে তাদের মধ্যে সময়, অর্থ, পণ্যের মান, মানে যে কর্মীরা আর কি প্রডিউস করবে জিনিস, তাদেরকে একটা জ্ঞান থাকতে হবে যে কতটা র মেটেরিয়ালে কতটা ইউনিট প্রডিউস করা যাবে, আর অতটা ইউনিট প্রডিউস করতে কত টাকা খরচ হবে, আর তার কোয়ালিটিটা কিরকম হবে, আর কোন কোয়ালিটির জিনিসে কোন জিনিসটা তৈরি হবে, মানে কোয়ালিটি কিরকম দিলে জিনিসটা কিরকম তৈরি হবে, কতটা কোয়ালিটিতে কতটা কোয়ান্টিটিতে একটা জিনিস তৈরি হবে, আর তার প্রাইস কিরকম ভাবে রাখতে হবে, আর অতটা কোয়ান্টিটির জন্য কত খরচ হবে, এই এক্সেট্রা এই জিনিসগুলো তাদেরকে কিন্তু জানতে হবে। আর সংগঠনকেও এই জিনিসটা জানতে হবে, কারণ যে সংগঠন মানে আমরা বলেছি অর্গানাইজেশনকে পুরো ব্যবস্থা কারবারের প্রত্যেকটা জিনিসের সম্পর্কে তাদের ধারণা রাখতে হবে, আর তাদেরকে জানতে হবে যে কারবারে চলছেটা কি। সংগঠনের মেন জিনিসটাই কিন্তু এটা, কারবারে কি চলছে জানা, আর সেটা উচ্চপদস্থ ব্যক্তি আর তোমার ওনারকে জানানো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে সংগঠনের গুরুত্ব। গুরুত্ব কি? উপকরণ সংগ্রহ। উপাদানের উপকরণ সংগ্রহ মানে যে দ্রব্যটা বা যে তোমার প্রোডাক্টটা তোমরা মার্কেটে ছাড়বে, সেই প্রোডাক্টটা জন্য কি কি লাগবে, কাঁচামাল মানে র মেটেরিয়াল তো লাগবেই। এবারে সেটা তোমরা যে প্রোডাক্টটা ছাড়ছো মার্কেটে, সেটা সম্বন্ধে কি, সেটা কি তুমি মেশিনে তৈরি হবে কি হাতে তৈরি হবে সে সম্পর্কে প্রথমে জানবে। যদি তোমার মেশিনে তৈরি হয় তাহলে যন্ত্রপাতি লাগবে, তার জন্য আমার শ্রমিক কর্মচারী লাগবে যারা ভালোভাবে এই জিনিসটাকে মেশিনে তৈরি করতে পারবে। আর যারা হাতে তৈরি করবে তার জন্য শ্রমিক কর্মচারী লাগবে, কিন্তু যারা হাতে তৈরি করতে পারবে তাদের একটা আলাদা পরিবেশ দিতে হবে, তাই তো। পরে লক্ষ্য পূরণের ব্যবস্থা। লক্ষ্য পূরণের ব্যবস্থা মানে লক্ষ্য পূরণের ব্যবস্থা মানে কারবারের লক্ষ্যটা কি পূরণ, কারবারের যে উদ্দেশ্য সেটাকে পূরণ করতে হবে। কারবারের যে আর্থিক বা অন্যান্য সাধারণ যে উদ্দেশ্য, দুটোকেই পূরণ করার চেষ্টা করা। ঠিক আছে, উপকরণগুলির সমন্বয় সাধন। উপকরণগুলির সমন্বয় সাধন মানে প্রত্যেকটা উপকরণকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করে কাজ করানো। মানে এখানে মেনলি জিনিসটা এটা বলতে চাইছে যে র মেটেরিয়াল কেনার পর তারপরের স্টেপ কি হলো, তারপরের স্টেপ কি হলো, পরপর স্টেপ অনুযায়ী কাজ করে মেশিনের দ্বারা সেই প্রোডাক্টটাকে তৈরি করা। ঠিক আছে, মেশিন হোক বা হাতে দ্বারা। কেমন কেউ যদি এখন তোমার অনেকে হয় তাঁতের মতন হাতে স্টিচ করায়, তাই তো, আমার তোমার হাতের সাহায্যে শাড়িগুলোতে স্টিচিং এর কাজ করে, তাই তো। স্টিচিং এর মানে ওই কি বলবো, চিকনকারির কাজ বলে না, মেয়েদের ড্রেস বা বিভিন্ন রকম শাড়ির যে ড্রেসগুলো হয়, ঠিক আছে, মানে শাড়ির মধ্যে যে কাজগুলো হয় পাথরের বা সুতোর, সেই কাজগুলো অনেক সময় মেশিনেও করা হয়,
অনেক সময় হাতেও করা হয়। গ্রাম সাইডে বিভিন্ন জায়গায় দেখবে অনেক রকম তোমার ওখানকার যে বাড়িতে থাকে যে বউরা, যারা বাইরে কাজ করতে যেতে পারে না, কারণ তারা জানে যে আমরা এত বেশি শিক্ষিত নই যে আমরা বাইরে কাজ করতে যেতে পারবো বলে, ওই রকম জায়গাতে বেশিরভাগ দেখবে বড় বড় কোম্পানি একটা ছোট একটা জায়গা ফার্ম হাউস মতন, ফার্ম হাউস নয়, একটা ব্যবসার মতন কারখানা টাইপ মতন করে সেখানে ওই রকম মহিলাদের কাজে দেয় যে হাতে চিকনকারির কাজ করবে, তোমাদের মান্থলি এত মাইনা দেবে বা এত পার ডে হিসেবে এত টাকা দেবে। কথাটা বুঝতে পেরেছো? তো হ্যাঁ, এইটাই হচ্ছে তুমি উপকরণের সমন্বয়, উপকরণগুলির সমন্বয়, মানে উপকরণ তাদের দিয়ে কাজ করিয়ে এবার সেই জিনিসটা তারা তাদের প্রোডাক্ট হিসাবে ছেড়ে সেখান থেকে তারা আর্ন করবে। কথাটা বুঝতে পেরেছো? পরেরটা, বন্টন সংক্রান্ত কার্যাবলী। বন্টন সংক্রান্ত কার্যাবলী মানে কিভাবে ভাগ করা হবে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে ক্রেতাদের মধ্যে কিভাবে এই জিনিসগুলোকে দেওয়া হবে, মানে আমরা কি করে মার্কেটে ছাড়বো জিনিসটা, ঠিক আছে? এবারে মার্কেটে ছাড়ার মধ্যে মানে যে কোম্পানি প্রডিউস করছে আর যে ক্রেতা কিনছে তাদের মাঝখানে একজন অবশ্য সবসময় থার্ড পার্সন থেকে থাকে, যেটা হচ্ছে মিডিল ম্যান, আমরা যেটাকে আমরা বলে থাকি, তাই তো? সেটা আমরা তোমার অনলাইন বিজনেসে ছাড়ি, অফলাইনে ছাড়ি, হয় সবসময় কারবারের যে তোমার যার কারবার সবসময় সে চেষ্টা করে, তার উচিত যে আমার এই জিনিসগুলো আমি ডাইরেক্ট ক্রেতার কাছে পৌঁছানো। যখন ডাইরেক্ট পৌঁছাবে তখন কি হবে, তোমার প্রোডাক্টের দাম অনেক কম হবে। কেন? যখন একজনের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানোর মাঝখানে দুখানা স্টেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার রিটেলার হয়ে যাবে, তারপরে তোমার খুচরো পাইকারি মানে খুচরো ব্যবসায়ী হয়ে যাবে, তাই তো? এতগুলো স্টেপ পেরিয়ে যখন যাচ্ছে অটোমেটিকলি জিনিসটার দাম বেড়ে যাচ্ছে, তাই তো? কিন্তু যদি একদম যে উৎপাদন করছে মানে যে বানাচ্ছে সে যদি ডাইরেক্ট ক্রেতাকে দেয়, তাহলে কি হবে, তোমার জিনিসটার দাম অটোমেটিকলি কমই থাকবে, অনেকটাই কম থাকবে, তাই তো? পরেরটা, সম্পদের উপযুক্ত ব্যবহার। সম্পদের উপযুক্ত ব্যবহার মানে সম্পদের উপযুক্ত ব্যবহার মানে আমি যা যা জিনিস র মেটেরিয়াল হিসাবে নেব, ঠিক আছে, সেটাকে প্রত্যেক জিনিসটাকে আমি একদম যতদূর কাজ করানো যায় সেরকম দিয়ে করাবো। ধরো সাপোজ আমি কিছু জিনিস র মেটেরিয়াল নিলাম, সেখান থেকে আমার এমন কিছু জিনিস স্ক্র্যাপ ভ্যালু বেরোলো, স্ক্র্যাপ বেরোলো যেটা আমি আর ইউজ করতে পারবো না। সেই স্ক্র্যাপটাকে আমরা কি করব, স্ক্র্যাপটা যদি আমরা দেখো যখন জিনিস বেরোবে প্রচুর স্ক্র্যাপ বেরোবে, একটা কারবার তো একটা জিনিস প্রডিউস করছে না, অনেক কিছু প্রডিউস করছে, তাহলে সেখান থেকে স্ক্র্যাপও বেরোবে অনেক কিছু। এই স্ক্র্যাপটাকে যদি আমি ফের বিক্রি করে দিলাম, যেখানে ওই ভাঙা জিনিসপত্র নেয় যারা আর কি, তাদের কাছে পুরো জিনিসটা ফের স্ক্র্যাপটাকে বিক্রি করলাম, সেখান থেকে আমার কিছু পয়সা এলো, সেই পয়সাটা আমি ফের বিজনেসের জন্য লাগাতে পারবো। এটা প্রাকৃতিক হয়ে গেল। এবার মানবিক সম্পদ কি? মানবিক সম্পদ মানে কর্মীদের ওরা দেখছি একটা অর্ডার এসেছে, যে অর্ডারে আমাকে যদি পার ডে হিসেবে কর্মী কাজ করেও তবুও আমি অর্ডার শেষ করতে পারবো না, তাহলে আমি বললাম যে যারা যারা ওভারটাইম করবে তাদেরকে ডবল পয়সার সাথে সাথে, মানে ওভারটাইম করে মানে কেউ যদি 8 ঘন্টার জায়গায় আমাকে 12 ঘন্টা কি 14 ঘন্টা কাজ করে, তাকে আমি দুটো শিফটিং মানে দুটো দিনের পয়সা একসাথে দেবো, 2 দিন হিসাবে পয়সা দেবো তাকে। তাহলে তারা কি করবে, তারা কষ্ট হলেও কিন্তু দুটো শিফটিং এর কাজ করবে, ঠিক আছে? কেন করবে? কারণ তারা কি হবে 2 দিনের পয়সা, মানে একদিন কাজ করে 2 দিনের পয়সা পাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মানবিক সম্পদ, মানে এখান থেকে আমি আর্ন করলাম। প্রাকৃতিক সম্পদকে কিভাবে আর্ন করলাম, যতদূর আর্ন করা যায়। মানবিক সম্পদকে ওইভাবে যতদূর আর্ন করা যায় ততদূর আমি আর্ন করলাম। কথাটা বুঝতে পেরেছো?
পরেরটা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা লেভেলকে আমাকে দেখতে হবে যে আমি যাতে তাদের ভালোভাবে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল মানে লিডার হিসাবে নয়, আমি নেতা নই তাদের কাছে, বা আমি বস নই, আমি তাদের ফ্রেন্ড বলতে পারো, তাদের গাইড বলতে পারো। তারা যাতে নিজেদের প্রবলেম আমাকে বলতেও পারে, বাট আমিও যেটা বলবো সেটা শুনতেও পারে। যখন তারা ভুল করবে তখন আমি যখন বলবো তারা যাতে শোনে, আর যখন তারা কোনো প্রবলেমে থাকবে তখন সেটা যাতে আমাকে বলতে পারে, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ বলা হয় এখানে, কন্ট্রোলিং। ঠিক আছে, কন্ট্রোলিং মানে এখানে লিডার নয়। এখানে কি কোনো কারবারের ক্ষেত্রেই কন্ট্রোল মানে লিডার নয়। যখন কন্ট্রোল মানে কেউ নিজেকে লিডার মনে করবে তখন কিন্তু ব্যবসা চলবে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটা কর্মচারী প্রশিক্ষণ। কর্মচারী প্রশিক্ষণ মানে যখন তুমি নতুন কর্মচারী নেবে, সবাই তো আর প্রথম থেকে কেউ শিখে আসে না। কেউ কোথাও কাজ করে এসছে, সে শিখে এসছে। কেউ প্রথমেই কাজে ঢুকছে, সে কি শিখবে কোত্থেকে? তো তাদেরকে শিখিয়ে নেওয়া, তারপরে কাজে দেওয়া। অনেক ক্ষেত্রেই দেখবে যে বলবে যে ফ্রেশার হলে আগে কাজ শিখিয়ে নিয়ে কাজে ঢোকাবে। কাজ শেখানোর টাইমে বলবে হয়তো খুব নিম্ন একটা নর্মাল এমন যাতায়াতের খরচ হবে, এইটুকুনি টাকা দেবে। কাজ শিখে গেলে যখন তুমি এখানে জয়েন করবে তখন তোমাকে তোমার স্যালারি বা তোমার যে অ্যামাউন্ট তোমার জন্য তুমি কাজে ঢুকেছো সেই অ্যামাউন্টটা দেওয়া হবে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এটা যখন বলবে তার মানে কি, প্রথমে যখন তোমাকে শেখাচ্ছে ওরা শিখিয়ে নিয়েছে যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে চলতে হবে, তোমার নিজের দক্ষতাটা কিভাবে বাড়বে, নিজেকে কিভাবে তুমি আরো ভালোভাবে তৈরি করতে পারবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কর্মচারী প্রশিক্ষণ। ঠিক আছে, পরে কাজের মধ্যে সমন্বয় সাধন। কাজের মধ্যে সমন্বয় সাধন মানে ওই যে আগেরটা বললাম যে একসাথে সবাই মিলে কাজ করবে, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে প্রত্যেক ডিপার্টমেন্টে একটা ভালো কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশন ছাড়া কিন্তু কাজ করা যাবে না। কারণ তোমার কোনো জায়গায় প্রবলেম হতেই পারে, এই নয় তুমি কাজে ভুল করেছো, বা সে নয় যে কাজে ভুল করেছে, সে এমন একটা প্রসেসে কোনো কাজ করেছে যে প্রসেসটা তুমি জানো না, তো তুমি ওকে জিজ্ঞাসা করবে যে কি প্রসেসে এই জিনিসটা হয়েছে, যার জন্য তুমি পরের স্টেপটা করতে পারবে। তার একটা নিজেদের মধ্যে যদি একটা সমন্বয় সাথে নিজেদের মধ্যে যদি কমিউনিকেশন না থাকে তাহলে তুমি এই জিনিসটা জানতেও পারবে না, তাহলে তুমিও ভুল করবে আর সে যা করেছে সেটাও তো ভুল হয়ে যাবে তখন। বুঝতে পারলে? আচ্ছা, জনকল্যাণমূলক কার্যাবলী। সমাজ গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় কারবারে সংগঠনগুলির অবদান অস্বীকার করা যায় না, এটা কথাটা বলেছে। মানে কথাটা হচ্ছে যে তোমরা হোক আমরা হোক যাই হোক, আমরা সবাই যে ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে, সেই ট্যাক্সের যে আমরা যা গভর্নমেন্টকে যে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা কি করছে গভর্নমেন্ট? সেই ট্যাক্সের টাকা গভর্নমেন্ট হচ্ছে এই যে গভর্নমেন্ট স্কুলগুলো বা গভর্নমেন্ট হাসপাতালগুলো বা গভর্নমেন্ট কলেজগুলো, তারপরে রাস্তা তৈরি করা, এইসব জায়গাতেই তো এই ট্যাক্সের টাকা, যত ট্যাক্স পড়ছে, জিএসটি হোক, তারপরে ইনকাম ট্যাক্স হোক, যা টাকা পড়ছে সেই টাকাগুলো তো এইসব কাজেতেই ইউজ করা হচ্ছে। এখানে সেই কথাটা বলছি, যদি ট্যাক্স না দেওয়া হয় তাহলে কিন্তু এই টাকাগুলো এখানে মানে এইসব কাজগুলো করানোর জন্য টাকাগুলো কিন্তু আর পাওয়া যাবে না তখন।